নমস্কার, আমি নিবেদিতা। শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আপনার একটি লাইক আমার কাছে অশেষ মূল্যবান। আপনার একটি কমেন্টস আমাকে পরের গল্প লিখতে উৎসাহিত করে। আমার আজকের নিবেদন একটি ছোট গল্প, সমাধান। আসুন গল্পটি শোনা যাক। মা মা শোনো, আমি আর রাজের সাথে সংসার করতে পারছি না। তন্দ্রা হঠাৎ এসে চিৎকার করতে করতে মাকে নালিশ করে। চন্দ্রা নির্মলার ছোট মেয়ে। নির্মলা অনেক দিন আগে স্বামীকে হারিয়েছে। নির্মলার বয়স এখন 60-এর ঘরে। স্বামীকে যখন হারিয়েছিল তখন তার বয়স বছর 30-32 ছিল, প্রায় যুবতী। তার একটি 5 বছরের মেয়ে আর একটি 2 বছরের মেয়ে ছিল, চন্দ্রা আর তন্দ্রা। তার আগে স্বামীর দুরূহ ক্যান্সার রোগের আক্রমণ সামলাতেই জেরবার হয়েছে সে। বাপের বাড়ি শ্বশুরবাড়ি কোথাও সেভাবে সামলাবার লোক ছিল না। না ছিল অর্থের জোর, না লোকবল। শুধু শ্বশুর শাশুড়ি ছিলেন। তারা তাদের ছেলের এই অবস্থা দেখে এত ভেঙে পড়েছিলেন যে ছেলের সামনে আসতেই পারতেন না। অতি কষ্টে তারা মেয়ে দুটোকে সামলাতেন। স্বাভাবিক, কোন বাবা মাই বা জোয়ান সুস্থ সবল ছেলেকে এইভাবে কষ্ট পেতে দেখতে পারে? নাতনিগুলো পিতৃহীন হবে অচিরেই, এইটাই তো তারা মানতে পারছেন না। সেই থেকে নির্মলা কষ্ট করেছে। চন্দ্রা তন্দ্রার বাবা বেশি দিন ভোগায়নি, তবে যা ভুগিয়েছে তাতেই তাদের এই মধ্যবিত্ত পরিবারের দম শেষ হয়ে গিয়েছিল। তারপর তো নির্মলার জীবনটা শুধু লড়াই আর লড়াই। দুটো ছোট ছোট মেয়ে আর বয়স্ক শ্বশুর শাশুড়ি কীভাবে চালাবে সেটা ছিল 90-এর শেষের দিক। অনেক মেয়েরাই চাকরি করে। নির্মলা ছিল সাধারণ গ্র্যাজুয়েট। তারপর বিয়ের পর দুটো বাচ্চা হয়ে গিয়েছিল। সংসার সামলাতেই ব্যস্ত ছিল, আর সংসারটা চলেও যাচ্ছিল মোটামুটি। কারো তো আর মাথায় আসে না যে স্বামী অসুস্থ হলে কি হবে। আগাম বিপদ নিয়ে মানুষ অত চিন্তা করে না, অন্তত তখনকার দিনে তো করতো না। তবে একটা ভালো হয়েছিল, 90 দশকের শেষ দিক থেকে সব মহিলারা চাকরির চেষ্টা করত, নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করত। তার ফলে তারা নিজেদের বাচ্চা রাখার মতো জায়গার খোঁজও করত। তখন অনেক ক্রেশ দেখা যেতে লাগলো। মায়েরা যদি অনেকটা সময় বাইরে থাকে তাহলে ঠাকুমা দাদু অথবা দাদু দিদার পক্ষেও বাচ্চা সামলানো কঠিন। কিছুটা সময় বাইরে কাটালে বয়স্ক মানুষেরাও একটু আরাম পায়। সেই সময় অনেক ক্রেশ তৈরি হতে লাগলো। নির্মলা পাড়ার মধ্যে এরকমই একটি ক্রেশে বাচ্চা দেখার কাজ নিল। এতে তার ঘরেরও অসুবিধা হলো না, নিজের সংসারও দেখতে পারত, আবার সংসারের জন্য কিছুটা অর্থ উপার্জন করতে পারত। তার মেয়েরা শান্তই ছিল, শাশুড়ি সামলে নিতে পারতেন। এরপর শুরু হলো চাকুরিরত মহিলাদের রান্নার লোকের খোঁজ অথবা হোম ডেলিভারির খাবার। 2000 সালের প্রথম থেকেই হোম ডেলিভারির কদর বাড়ছিল। কেননা বাড়ির মহিলারা চাকরি করতে গেলে অত সময় পাওয়া যায় না। তাছাড়া ক্লান্তিও তো আছে। ঘরে বাইরে 2 জায়গা সামলাতে খুব কঠিন অবস্থা হয়। নির্মলা এই সুযোগের সদ্ব্যবহার করল। সে প্রথমে ক্রেশের চাকরি ছাড়েনি, ক্রেশের সঙ্গে সঙ্গে খাবার বানানোর ব্যবসাটাও শুরু করেছে। আস্তে আস্তে কাস্টমার ধরেছে। রান্নাটা সে ভালোই করত, সে অনেক কিছু জানত।
ধীরে ধীরে তার গ্রাহক বাড়ল, অনেক অর্ডার আসতে লাগলো। তখন বাচ্চাদের জন্মদিন পালন করার রেওয়াজ হয়েছে। সে কেকও বানাতে পারত। সে অর্ডার নেওয়া শুরু করলো। ভালোভাবেই উতরে যেত। তার সংসার খরচা এইভাবেই সামলেছে। না, মেয়েদেরকে কোনো দামি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে পারেনি, পাড়ার বাংলা মিডিয়াম স্কুলেই পড়িয়েছে। বড় মেয়ে পড়াশোনায় খুব ভালো ছিল, ওকে বেশি দেখতে হতো না, ও নিজের পড়া করে নিত। খুব ভালোভাবে হায়ার সেকেন্ডারি পাশ করলো, তারপর নিজের ক্ষমতায় ইঞ্জিনিয়ারিং পাশ করলো, চাকরি পেল, আবার চাকরি ছেড়ে ম্যানেজমেন্ট পড়তে গেল, পাশ করলো, আবারও চাকরি পেল। পড়তে পড়তেই এক ভালো ঘরের ছেলের সাথে বন্ধুত্ব, প্রেম হলো, সবার সম্মতি নিয়ে বিয়ে হলো। নির্মলা তার সামর্থ্য মতো খরচ করে বিয়ে দিয়েছে। তার হোম ডেলিভারির ব্যবসা খুব ভালো চলেছে। একা সামলাতে পারে না, দুজন মহিলা আছে, তারা হাতে হাতে কাজ করে। আবার ডেলিভারির ব্যাপারও তো আছে। নির্মলা খাটিয়ে মেয়ে, শক্ত সমর্থ মানুষ, সে সব সামলে নিয়েছিল। প্রথম জীবনের বিপর্যয়কে সে 2 হাত দিয়ে সামলে মেয়েদের মানুষ করেছিল, শ্বশুর শাশুড়িকে দেখেছিল। এবার নির্মলা তন্দ্রার দিকে মনোযোগ দিল। তন্দ্রা দিদির মতো পড়াশোনায় মনোযোগী ছিল না, সে কোনো রকমে পাশ করত। তা কি করা যাবে, সবাই তো আর একরকম হবে না। তন্দ্রা কোনো রকমে গ্র্যাজুয়েশন শেষ করলো। সে পাড়ার একটি ছেলের সঙ্গে প্রেম করত, নির্মলা জানত। ছেলেটি খুবই গরিব ঘরের, তার বাবার সামান্য দোকান আছে, মা নেই। নির্মলার আপত্তি ছিল, তন্দ্রা তো আর শুনবে না। তন্দ্রা দেখতে সুন্দর, নির্মলার অবস্থাও তখন অনেকটা ভালো, কাজেই সে আরেকটু ভালো ছেলে খুঁজতেই পারে। তবে ছেলেটি মানে রাজ অনেক পরিশ্রমী ছেলে, নিজের পায়ে দাঁড়িয়েছে, জীবনে উন্নতি করার ইচ্ছে আছে, ইচ্ছে পূরণও করবে, তবে কৃপণ স্বভাব। নির্মলা বুঝত তার কারণ আছে, খুবই গরিব ঘরের ছেলে, অনেক অভাব দেখেছে, তাই হয়তো এই রকম। পরে ঠিক হয়ে যাবে। নির্মলার মেয়েরাও গরিবী চালে মানুষ হয়েছে। তবে নির্মলা যখন অবস্থা একটু ভালো হয়েছে, সে মেয়েদেরকে ছাড় দিয়েছে, ভালো জামা কাপড় কিনে দিয়েছে, ভালো খাবার দিয়েছে। রাজের বাবার অবস্থা কোনো দিনই ভালো হয়নি, তাই রাজ নিজের উপার্জনটাই প্রথম দেখেছে। তার খরচ করাতে বড় ভয়, তাই সে টিপে টিপে চলে। নির্মলা বোঝে তন্দ্রা মানাতে পারে না। বিয়ের প্রথম দিকের মাদকতা কেটে গেলেই সমস্যা হবে, নির্মলা জানত। তাছাড়া তন্দ্রার আরেকটা সমস্যা, সেটা নিয়েও নির্মলা চিন্তিত ছিল। তন্দ্রার দিদি চন্দ্রা নিজে বড় চাকরি করে, জামাইও তাই। তন্দ্রার বর রাজের পক্ষে একা ওইভাবে থাকা সম্ভব হবে না, তন্দ্রা হীনমন্যতায় ভুগবে। নির্মলা তন্দ্রাকে তার হোম ডেলিভারির ব্যবসাতে ঢুকতে বলে। তন্দ্রার কাছে এটা একটু নিচু স্তরের, তাহলে সে কী করবে? এই করতে করতে বিয়ের 2 বছরের মাথায় ওদের বাচ্চাও হয়ে গেল, ছেলে। সে মায়ের কাছেই মানুষ হতে লাগলো, কারণ রাজের বাড়িতে কেউ নেই। তন্দ্রা মায়ের কাছে থাকার জন্য তার খরচ খরচাও মায়ের দিক থেকেই হতে থাকে। এরপর যখন তন্দ্রা যায়, তখন রাজের মাথা গরম হয়ে যায় খরচের বহর দেখে। আরে বাচ্চার তো খরচ হবেই। রাজের কথা, শোনো, তোমাদের এত খরচা আমি চালাবো কি করে? তোমার বাচ্চার এত দামি স্কুল। তন্দ্রা বলে, বাচ্চা তো আমি বাপের বাড়ি থেকে আনিনি, তোমারই তো ছেলে, মানুষ করতে তো খরচা হবেই। দুজনে চুলোচুলি, গালাগালি। তন্দ্রা কাঁদতে কাঁদতে মায়ের কাছে আসে, বলে, দিদিরা কত ভালো থাকে, আমার অবস্থা দেখো। নির্মলা বলে, তুমি তো মা ভালো করে পড়াশোনাটাই করলে না,
তাহলে তুমিও দিদির মতো চাকরি বাকরি করতে। আবার আমার কাজকেও তুমি ছোট মনে করো। যে টাকায় তোমার অন্ন, বস্ত্র, শিক্ষা হয়েছে সেই কাজকে তুমি নিচু ভাবো। তোমার কি হবে মা? আগে নিজেকে ঠিক করো। তুমি কি চাও আগে সেটা মনে মনে ঠিক করো। যদি অর্থ চাও তো কিছু কাজ করো, কোনো কাজ ছোট নয়। আর যদি ঘরে থাকতে চাও তো রাজের সাথে মানিয়ে নাও। জীবনে কিছু তো মানাতেই হবে। তুমি তোমার নিজেই জানো না তুমি কি চাও। কত বছর বিয়ে হয়ে গেছে তোমার। তোমার ছেলে ক্লাস 5-এ পড়ে, আর এখন তুমি বলো ডিভোর্স করবে। তোমার লজ্জা করে না? দোষ তোমার, রাজের নয়। নির্মলার কোনো কথাতেই কাজ হয় না। মেয়ে ছেলে নিয়ে মায়ের কাছে চলে আসে। শেষে দিদি আসে, তাকে বোঝায়, বলে তোর কি রাজের সাথে আর থাকতে ইচ্ছা করে না যে এত দোষ দেখছিস? আবার রাজকেও বোঝায়, রাজ তোমার ছোটোবেলা আর নেই, এখন তুমি অনেক উপার্জন করো, তোমাকে তো সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হবে। তোমার বউ ছেলের সেই স্ট্যান্ডার্ডটা চাই। তোমাকে তো বুঝতে হবে ভাই। তোমাদের একটা ছেলে আছে, তার ভবিষ্যতও দেখতে হবে। তুমি মানিয়ে নাও রাজ। রাজ চুপ করে থাকে, বুঝতে পারে নিজের দোষ। সে হয়তো মেনেও নেবে। তন্দ্রা কি নিজের কোনো ভুল বা নিজের দোষ বুঝতে পারবে? বুঝতে তো দুজনকেই হবে। নাকি তন্দ্রা ওর স্বভাব মতো কিছু নতুন করতে হবে বলে ডিভোর্সকেই একমাত্র সমাধান ভাববে?